ভাগলপুর গ্রামে রহিম নামে এক যুবক বাস করত। গ্রামে খরার কারণে সে জমিদারদের কাছে ঋণে জর্জরিত হয়ে পড়েছিল। পুরো গ্রামের কাছেই সে ঋণী হয়ে যায়। নিরক্ষর এবং অসফল হওয়ার কারণে রহিম গ্রামে সবার কাছ থেকে লুকিয়ে শহরে গিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করত। গ্রাম থেকে বের হওয়ার পরেই সে ভিখারির বেশ ধরে শহরে চলে যেত এবং নানা জায়গায় ভিক্ষা করে সারাদিনের রোজগার করে আবার গ্রামে ফিরে আসত। এক রাতে মুন্সি এসে জমিদারকে বলে, ওই দেখুন, রহিম যাচ্ছে, ওর থেকে আপনার জমির সুদ চেয়ে নিন, নয়তো কাল সকালে আবার পালিয়ে যাবে। জমিদার বলেন, সে তো প্রতি রাতে আমার ঘুম থেকে ওঠার আগেই উধাও হয়ে যায়। পরদিন জমিদার ও মুন্সি রহিমের বাড়িতে পৌঁছায়। রহিম তাদের বলে, এখন তো শুধু এই ছোট্ট কুঁড়েঘরটাই বাকি আছে, আপনারা কি সেটাও কেড়ে নিতে চান? জমিদার জবাব দেয়, তুমি যদি সুদ না দাও তাহলে আমরা সবকিছুই নিয়ে নেব, এই বাড়িটাও। রহিম নিজের হাত থেকে টাকা বের করে বলে, এই নিন আপনার সুদের টাকা, আর পরের মাসে আমি পুরো টাকা শোধ করে আমার জমি ছাড়িয়ে নেব। রহিমের হাতে টাকা দেখে দুজনেই অবাক হয়ে যায়। জমিদার টাকাটা নিয়ে রাগে গজগজ করতে করতে চলে যায়। এরপর রহিম আবার একই কাজ শুরু করে। নিজের পোশাক বদলে সে শহরে গিয়ে ভিখারির বেশে ভিক্ষা করে টাকা জমা করত। একদিন জমিদার তার স্ত্রী মঙ্গলকে নিয়ে সমুদ্র দেখাতে শহরে গিয়েছিল। সেখানে গিয়ে সে দেখে রহিম ভিক্ষা করছে। জমিদার রহিমকে বলে, ও, তো এটা তোমার আসল রূপ। গ্রামে তুমি খুব ঠাটবাট নিয়ে ঘোরাফেরা করো, আর এখানে এসে ভিক্ষা করো। দয়া করে এমন করবেন না, আমি শুধু আমার ঘরের জন্য এটা করি। আমি আপনার সব টাকা জোগাড় করে ফেলেছি এবং খুব তাড়াতাড়ি আপনার কাছে আসতাম। তুমি এখন শুধু গ্রামে চলো, তারপর দেখো তোমার থাকা কত কঠিন হয়ে যায়। আয় আয়, জলদি করে সব খুচরো পয়সা বের কর, এদেরকেও তো ভিক্ষা দিতে হবে আমাদের। বলে জমিদার হাসাহাসি করতে থাকে। সারা গ্রামের মানুষ রহিমকে ভিখারি বলে ব্যঙ্গ করতে থাকে। এই অপমান সহ্য করতে না পেরে রহিম ভাগলপুর গ্রাম ছেড়ে চলে যায়। সে হতাশ হয়ে বলে, ভগবান আমাকে অনাথ করে পাঠিয়েছিলেন, আর আজ এই বয়সেও আমি একা। এই জীবন নিয়ে কেঁদে লাভ নেই, এর চেয়ে বরং এই জীবনই ত্যাগ করি। এমন সময় সে একজন সাধুকে দেখতে পেল। সাধু তাকে ডাকলেন এবং তার কষ্টের কথা জানতে চাইলেন। রহিম সাধুকে সব খুলে বললেন। সাধু সব শুনে তাকে একটি মন্ত্র শেখালেন। আমি তোমাকে আশীর্বাদ করেছি, তুমি যখনই এই মন্ত্র পড়ে কোনো ভিক্ষা নেবে, সেই ভিক্ষা 4 গুণ বেশি হয়ে যাবে। কিন্তু শুধু এই মন্ত্র পড়ে থাকলেই এমন হবে, আর এর শুরুটা আমিই করছি। এভাবেই তপস্বী সাধু যখন একটি সোনার মুদ্রা দিলেন, রহিমের মন্ত্র পড়ে থাকার কারণে সেই মুদ্রা 4 গুণ বেশি হয়ে যায়। রহিমের চোখ সেই মুদ্রাগুলো দেখে বিস্ময়ে ভরে যায়। রহিম সেই মুদ্রাগুলো শহরে নিয়ে গিয়ে একজন জহুরির দোকানে বিক্রি করে দেয়। সেই সব টাকা দিয়ে সে গ্রামের কাছে একটি জমিতে একটি বড় বাড়ি তৈরি করায়। ঠিকাদার সাহেব, আমার এই বাড়িটা খুব বড় করে বানাবেন। আমাকে আমার ভাগলপুর গ্রামের সবাইকে এই জমিতে দাওয়াত দিতে হবে। যেই মানুষটা রাস্তায় রাস্তায় ভিক্ষা করত, আজ সে এমন ধনী হয়ে গেল কিভাবে? এটা সময়ের খেলা। তুমি শুধু ভালোভাবে একটা বড় বাড়ি বানিয়ে দাও, বাকিটা আমার ওপর ছেড়ে দাও। রহিম সেই বড় বাড়িটি বানিয়ে ভাগলপুর গ্রামের মানুষের কাছে তার অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিল।
শহরে যে কেউ রহিমকে ভিক্ষা দিত, তপস্বী সাধুর কৃপায় তা 4 গুণ বেশি হয়ে যেত। দেখতে দেখতে রহিম একজন ভিখারি থেকে ধনী হয়ে যায়, কিন্তু রহিমের আচরণ ভিখারির মতোই ছিল। সে তার বড় বাড়িতে একটি বড় ভোজের আয়োজন করে এবং জমিদার, মুন্সি ও গ্রামের সবাইকে আমন্ত্রণ জানায়। শোনো শোনো, ভাগলপুর গ্রামের কাছে যে বড় প্রাসাদ তৈরি হয়েছে সেখানকার মালিক পুরো গ্রামের মানুষকে ভোজের জন্য ডেকেছেন। আমি ভেতরে গিয়ে সেই প্রাসাদটা দেখেছি। সেটা অনেক বড়। আমাদের সেখানে যাওয়া উচিত। গিয়ে আমাদেরও কিছু লাভ হতে পারে। তাহলে তো আমাদের অবশ্যই যাওয়া উচিত। সবাই ভোজের খবর শুনে খুব খুশি হয়। ভোজের মধ্যে রহিম তার ভিখারির বেশেই ছিল। তাকে সেখানে দেখে জমিদার ও মুন্সি বলে, তুমি এখানেও এসেছ? বাড়িটা পুরো তৈরিও হয়নি, আর ভিক্ষুকরা আগে থেকেই আসতে শুরু করেছে। রহিম বলে, আসতে দিন মালিক, আসতে দিন। এখানে ভালো ভিক্ষা পাওয়া যাবে তো? জমিদার ও মুন্সির কথা শুনে ঠিকাদার সেখানে আসে এবং বলে, এই মহলটি তারই। এটা কি ফালতু কথা বলছো? ঠিকাদার, তুমি কি হুঁশে আছো? আমি সত্যি বলছি, এই মহলটা আমিই বানিয়েছি, আর এটা রহিমজিরই মহল। জমিদার হতবাক হয়ে যায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? ও তো শহরে ভিক্ষা করত, আর আজ এত বড় মহলের মালিক হয়ে গেল। রহিম বলে, আমি তো আমার পরিস্থিতির কারণে ভিক্ষা করতাম, কিন্তু আপনারা সবাই নিজেদের কর্মের কারণে ভিক্ষা করছেন। সবকিছু থাকা সত্ত্বেও আপনাদের কাছে কিছুই নেই, আর আমার কাছে কিছুই না থেকেও এখন সবকিছু আছে। রহিমের কথা শুনে জমিদার ও মুন্সি খুব লজ্জিত হয় এবং গ্রামের সবাই অপমানিত হয়ে রহিমের কাছে ক্ষমা চায়। কিন্তু এর পরেও রহিম শহরে গিয়ে ভিক্ষা করে নিজের জীবনযাপন করত। বন্ধুরা, কার্টুনটা যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক দাও আর নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকো।